This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে শুরুতেই আমাদের নজর যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল জঙ্গি যোগে মুর্শিদাবাদে, সেই দুজনকে জেরা করে যে তথ্যগুলো পাওয়া গেছে তা চাঞ্চল্যকর। সেই তথ্য রেখের দিকে নজর রাখতে হচ্ছে আজকে তিনটি নিউজরুম লাইভের শুরুতেই, কারণ তাদেরকে জেরা করে জানা গেছে ঠিক যেভাবে বাংলাদেশের ব্লগারকে হত্যা করা হয়েছিল ঠিক সেরকমই একটা পরিকল্পনা নাকি তাদের ছিল। কি পরিকল্পনা ছিল, কি প্ল্যান করেছিল তারা, সব ডিটেইলস জানবো সরাসরি আমাদের রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, যেটা জানা যাচ্ছে যে এই 8 জনকে যে গ্রেপ্তার করেছে অসম পুলিশ, কলকাতা রাজ্য পুলিশ এবং কেরল পুলিশের যৌথ অভিযানে, সেই 8 জনই হচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির সদস্য, এবং এরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে এই স্লিপার সেল এই রাজ্য এবং অসমে সক্রিয় ছিল। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, আনসারুল বাংলা টিম বাংলাদেশে অত্যন্ত কুখ্যাত একাধিক ব্লগার হত্যার ক্ষেত্রে, সেটা রাজীব হায়দার হতে পারে, অভিজিৎ রায় হতে পারে, এরকম একাধিক ব্লগারের হত্যার পেছনে কিন্তু আনসারুল বাংলা টিমের যোগ রয়েছে। এবং সেই একই কায়দায় এ রাজ্যে একটি রাজনৈতিক সংগঠনের সংগঠকদের টার্গেট করেছিল তারা, মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তার যে শাখা সংগঠন, তার বিভিন্ন যে সংগঠক অসম এবং পশ্চিমবঙ্গে তাদের প্রকাশ্যে হত্যা, কুপিয়ে হত্যা, এই ধরনের হত্যার যেটা থেকে একটা সেন্সেশন তৈরি হয়, এবং সেই সেন্সেশন তৈরি করাটাই এদের মূল উদ্দেশ্য ছিল। এবং সেই আতঙ্ক ছড়ানোর জন্যই তারা তাদের যে স্লিপার সেলগুলো এ রাজ্যে এবং অসমে ছিল সেগুলোকে সক্রিয় করার চেষ্টা করছিল। এবং কখন করছিল? বাংলাদেশে পালাবদলের পর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরই গত আগস্ট মাসে দীর্ঘ 10 বছর জেলবন্দি থাকা এই আনসারুল বাংলা টিমের যিনি প্রধান, সেই জসিমউদ্দিন রহমানি, তিনি জামিনে মুক্তি পান এবং তারপরই এই সক্রিয় করার কাজ শুরু হয়। এবং তারই এক ঘনিষ্ঠ ফারহান ইসরাককে প্রথম পাঠানো হয়, এবং তারপরে বাংলাদেশ থেকে আসে সাদ রাদি, এবং সেই সাদ রাদিতে এই পুরনো মডিউলগুলোকে সেগুলোকে রিগ্রুপ করা, সেখানে লজিস্টিক সাপোর্ট দেওয়া, সেখানে অর্থ পৌঁছে দেওয়া এবং তাদের নির্দেশ দেওয়ার কাজটা করছিল। এবং বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এই মডিউলগুলোকে এটা তো একটা ছিলই প্ল্যান, কিন্তু আরো একটা বিষয় যেটা জানা যাচ্ছে সেটাও তোমার থেকে জানবো, তা হচ্ছে বাংলা, অসম এবং দক্ষিণ ভারত এই তিনটে জায়গার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বাঁধানোর, নিজেদের মধ্যে একটা সংঘর্ষ যাতে হয় সেরকম একটা প্রচেষ্টা ছিল। মানে এটা কিভাবে সম্ভব? দেখো, এদের কাছ থেকে একাধিক পেন ড্রাইভ পাওয়া গেছে, সেই পেন ড্রাইভ থেকে প্রচুর পরিমাণ ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলো মূলত উস্কানিমূলক ভিডিও। এই জসিমউদ্দিন রহমানি জেল থেকে মুক্তি পাওয়ার পরে নোয়াখালীতে একদম ভারত বিদ্বেষী এবং হাসিনা বিদ্বেষী বক্তব্য রেখেছিলেন, সেরকম ভিডিও এবং একাধিক ইসলামিক যে প্রচার পুস্তিকা, আল কায়দা অনুসারী যারা রয়েছে তাদের যে প্রচার পুস্তিকা, এগুলোতে মূল উদ্দেশ্য যেটা বলা হচ্ছে যে এই যে বিশেষ একটি রাজনৈতিক সংগঠন বা এই ধরনের সংগঠনের যারা কার্যকর্তা রয়েছে তাদেরকে হত্যা করলে স্বাভাবিকভাবে সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হবে, একটা সেন্সেশন তৈরি হবে। সেই সেন্সেশনকে কাজে লাগিয়ে সামাজিক একটা বিশৃঙ্খলা এবং গোষ্ঠী সংঘর্ষের আবহ তৈরি করা, এবং সেই গোষ্ঠী সংঘর্ষ হলে সেখান থেকে তারা পরোক্ষভাবে লাভবান হবে তাদের সংগঠন বিস্তৃতি। এই লক্ষ্যেই তারা এগোচ্ছিল, এবং সেটার জায়গা থেকেই কোথাও গোয়েন্দারা মনে করছেন এটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা, যে পরিকল্পনা অনেকাংশেই রোধ করা সম্ভব হয়েছে, কিন্তু তারপরেও এই মডেলের বাকি পরিকল্পনা ছিল, যেটা অবশ্যই সাফল্য তো বলাই যায় গোয়েন্দাদের। অনেক ধন্যবাদ সিজার তোমায়। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন শুধু? ওখানকার যারা আদিবাসীরা যদি কেউ ইসলামিক সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গে ইনভলভ হতে চায়, তাদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। ওখানকার বিধায়ক সাপোর্ট করছে, ওখানকার পুলিশ সাপোর্ট করছে, ওখানে রাজনৈতিক শাসক দল সাপোর্ট করছে। তো সেখানে সেফ হেভেন হবে না, তো সেফ হেভেন হবে কোথায়? তো কমপ্লিট ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। মুর্শিদাবাদের নাম আসছে, কিন্তু আপনি বাকি ডিস্ট্রিক্ট গুলোতে যান, দেখবেন প্রত্যেকটা হয়তো মুর্শিদাবাদের থেকেও খারাপ। এখানে ধরা পড়েছে বলে আজকে আলোচনা হচ্ছে।